নমস্কার। এক্সপেরিয়েন্সের দর্শকদের সবাইকে রবিবাসরীয় শুভেচ্ছা। আজকে এই শীতের একটা আমেজ নিয়ে যে দিনটা শুরু হয়েছে, সেই দিনে বারবার ধরে সবারই এই যে বছরেরও শেষ হয়ে আসছে, সবাইকে যা বকেয়া ছুটি নিয়ে নিতে হবে। তো বছরের শেষ আর বছরের প্রথম অর্থাৎ 2022-এর প্রথম কিভাবে কাটাবো আমরা সবাই এখন থেকে প্ল্যান করছি। অনেকের প্ল্যান করা ইতিমধ্যেই হয়ে গেছে। তবে কিনা এই করোনা আবহে আমরা সবাই কিন্তু একটুখানি কেমন যেন সূচিবায়ীগ্রস্ত হয়ে গেছি। তার কারণ কোথায় যাব, কিভাবে যাব, আরে থাকবো কি করে, ওখানে কি অবস্থা আমরা জানি না। সেই জন্য আমরা খুঁজছি এমন একটা জায়গা যেখানে আমরা বাড়ি থেকে গিয়ে না থাকলেও চলে, আর যদি থাকতেই হয় তাহলে খুব অল্প সময়ে অল্প দিনের ছোট একটা উইকেন্ড ট্যুর এরকম খুঁজছি। তো এই খোঁজার সম্পর্কে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে তুমি তো অনেকদিন ধরে যাও কাঁকড়াঝোড়ের দিকে, তো সেই জায়গাটা সম্পর্কে আমাদের একটু জানাও। জঙ্গলমহলে কি করে বেড়াতে যাব একটু জানাও। তো জঙ্গলমহল কোন জায়গাটা? জঙ্গলমহল হলো ছোটনাগপুরের মালভূমি, তার আঁকা বাঁকা ঢেউ খেলানো শাড়ি যেখানে ছুঁয়েছে বাংলার কোল, সেখানে শাল মহুলের গন্ধ আর আদিবাসীদের এই মাদলে ধিতাং ধিতাং বল আর এই পাহাড়ি বাঁশির ধাক্কা খেয়ে খেয়ে ফিরে আসার শব্দ আমাদের মাতাল করে দেয়। তো সেই জায়গায় আমরা কিভাবে যাব, কিভাবে থাকবো, কোথায় থাকবো জানার জন্য আমি একেবারে পাকড়াও করে এনেছি আমার দাদা কুমারেশ ঘোষকে। দাদা, তোমাকে স্বাগত জানানোর আলাদা কিছু নেই, কারণ তুমি দীর্ঘদিন ধরে এই জঙ্গল মহলেই পড়ে রয়েছো, এবং এমন একটা সপ্তাহ যায় না যখন কিনা দাদা জঙ্গল মহলে না গিয়ে শুধু মেদিনীপুরের বাড়িতে বসে থাকে, এরকম একটা সপ্তাহ যায় না। এবং তার সাথে দীর্ঘদিনের, আজকে কিছু না হলেও বছর 50 তো হবেই, তার সাথে আত্মিক যোগ দাদার। তো আমার মনে হয়েছিল যে আপনাদের এই খবর দেওয়ার জন্য আমি ততটা উপযুক্ত নই, যদিও আমি দাদার সঙ্গে ছোটবেলা থেকেই জঙ্গলমহলে ঘুরেছি, সেই সৌভাগ্য হয়েছে। কিন্তু দাদাই হচ্ছে জঙ্গলমহলের উপর অথরিটি। দাদার দুটো বইও আছে, দুটো বই প্রকাশিত হয়েছে। সেই দুটো বই হচ্ছে যে, এক হচ্ছে জঙ্গলমহলের হাসি কান্না, আর তার পরের বই হচ্ছে ভালোবাসায় জঙ্গলমহল। তো সেগুলো প্রসঙ্গে পরে আসবো, কিন্তু আগে একটু জঙ্গলমহল সম্পর্কে একটু শুনি, এবং তোমার সেই পুরনো 50 বছর আগের অভিজ্ঞতা, কেন মানুষ তখন যেত না জঙ্গলমহল। এবার আমাদের বিশেষ করে বাঙালিদের মনে এই সময়টা শীতকাল এলেই একটা বাইরে যাওয়ার টান ওঠে। এবং রবি ঠাকুর এই জন্য আমাদের মনের কথা লিখেছেন যে ঘর হতে শুরু দুই পা ফেলিয়া, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুরু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। ঘরের চারপাশে তো সবসময় এরকম একটি শিশির বিন্দু ধানের উপর দেখতে পাই না, অথচ সেটা যে মনের উপর কি আকর্ষণ আনে তা যেই দেখে সেই বোঝে। আর আমরা যদি ঘরের কাছে আরশিনগর চাই, তাহলেও সেই একই সমাপতন হচ্ছে একই জায়গায়, এটা হচ্ছে জঙ্গলমহল। এই জঙ্গলমহল আমরা এখন প্রায় যেতে আরম্ভ করেছি, কিন্তু কিছুদিন আগে আমাদের সঙ্গে এই জঙ্গলমহলের একটা যেন অচেনা সম্পর্ক ছিল। কারণ দুটো দিকটাই চেয়েছিল। আমরাও জঙ্গলমহল সম্পর্কে একটু আতঙ্কিত ছিলাম। প্রথমত প্রাকৃতিক জীবজন্তু, হাতি, অন্যান্য জীবজন্তু, হিংস্র ভালুক ইত্যাদি। আর ওদের দিক থেকেও একটা আমাদের সম্বন্ধে একটা সন্দেহজনক ভাব। ওরা কিরকম, দিকু বলে ডাকতো আমাদের। দেখু মানে কি? দিকু মানে হচ্ছে বিদেশি। আচ্ছা আচ্ছা। তো আমরা ওদের কাছে বিদেশি হয়ে বহুদিন রয়ে গেছিলাম। এইখানে কিন্তু প্রথম আমি যখন গেলাম, প্রথম ক্ষেত্রটা পরে বলছি, যখন গেলাম আবিষ্কার করলো এমন একজন মানুষকে, যে লোকটা বর্ণনা করতে বলতে হয় চরম অশিক্ষিত, ইয়া বড় গালপাট্টা, মুখে কিন্তু প্রশান্ত সকাল।
তার মুখের সদা হাস্য তার এই চেহারার ভীষণত্বকে ম্লান করে দিয়েছে। কিন্তু তার একটা অসীম গুণ, সে বিশ্বকে এই জঙ্গলমহল, বিশেষ করে কাকড়াঝোড়, সেখানকার মোড়ল ছিল সে। মোড়ল মানে কোনো ইলেক্টেড মোড়ল নয়, গ্রামের সব লোক তাকে মোড়ল বলে ডাকতো, খুব মান্য করত, তার কথা ফেলতে পারতো না। সে যখন আমাদের উপস্থিত করলো এবং আমরা তাদের জন্য প্রথম যাত্রায় ছাত্রদের নিয়ে সেখানে গেলাম এবং তাদের জন্য ওষুধের ব্যবস্থা, তাদের খোঁজ নেওয়া, তাদের পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স নেওয়া এবং সেগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া। আমি কাজ করতাম মেদিনীপুর কলেজে, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করতাম কিন্তু কাকড়াঝোড়ে। ছাত্রদের বলতাম, যদি রুরাল ইন্ডিয়া, যদি ভারতবর্ষকে জানতে হয়, গ্রামীণ ভারতবর্ষ, গ্রামীণ পশ্চিমবঙ্গ, তাহলে কাকড়াঝোড়ে চল, হাতিবাড়িতে চল, ভোলাবেলায় চল। ওখানে গেলে প্রকৃত ভারতবর্ষের রূপ তোরা দেখতে পাবি। হাতে একটা কাগজ ছিল, আনন্দবাজার, সেখানে লিখতেও পারতাম যে এখানকার মানুষ কি ভাবে আছে। এবার অদ্ভুত ভাবে আমার প্রথম যখন সেখানে যাত্রা হলো, একদিন সারাদিন ঘুরলাম, তখন জঙ্গল পথের কোনো ডিরেকশন ছিল না, কোন দিকে কি। এবং সে প্রবল জঙ্গলের মধ্যে তার কোকিলের ডাক, এই পাগল হয়ে হয়ে ঘুরতে 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 আমরা আসল জায়গায় পৌঁছতে পারলাম না। আমার সাঁওতাল ড্রাইভার ছিল, সে আমাকে বলল, বাবু আমাদের ডাইনে পেয়েছে, আমরা আজ আর পৌঁছতে পারবো না। সেখান থেকে ফিরে গেলাম, দেবন্ত ইঙ্গুন বলে একটা পত্রিকা ছিল, তার সম্পাদক সাঁওতাল পত্রিকা, ঝাড়গ্রাম থেকে বেরোলো। হ্যাঁ, ঝাড়গ্রামে। সেখানে ফিরে গিয়ে তার বাড়িতে রাতের খাবার যখন খেতে গেলাম তখন রাত 3টে। তো সে বললো যে আপনার ড্রাইভার ঠিকই বলেছে। আমি কিছু না বললাম, চুপ থাকলাম, হাসলাম একটুখানি। কিন্তু ঠিক করলাম এই জঙ্গলমহলকে আবিষ্কার করতেই হবে, কেন সত্যি যাদের জন্য কিছু করা দরকার সেটা হচ্ছে এই জঙ্গলমহল। এবং সেখানে আমার এই মেদিনীপুর কলেজের ছাত্রদের নিয়ে সেখানে আমি তারপর অন্তত 50টা ক্যাম্প করেছি, এই হাতিবাড়ি, ভুলাবেলা, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, কাকড়াঝোড়, এইসব জায়গায়। আচ্ছা, আমরা একে একে করে এই যে জায়গাগুলোর নামগুলো বলছো, একটা একটা করে জায়গাগুলোর একটু যদি বর্ণনা দাও, যে সেটা কোন জায়গায় কিভাবে যাবে বা কি আছে দেখার। এবারে যদি কাকড়াঝোড় দিয়ে শুরু করি, কাকড়াঝোড় যদি যেতে হয় তাহলে প্রথমে ঝাড়গ্রাম যেতে হবে। মানে যদি আমরা ট্রেনে যাই, ট্রেনে যদি যাই, বাস দিয়ে গেলেও ঝাড়গ্রাম হয়ে যেতে হবে। ঝাড়গ্রাম যাওয়ার আবার দুটো পথ আছে, একটা হচ্ছে সোজা বম্বে রোড হয়ে আমরা যেতে পারি এবং লোধাশুলি থেকে ঝাড়গ্রামের দিকে বাঁকবো এবং সেখানে যে জাতীয় সড়কটা যাচ্ছে, যেটাকে বম্বে রোড আমরা সাধারণভাবে বলে থাকি, সেখানে লোধাশুলি মোড় থেকে ডান দিকে গেলে পরে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে আরো সোজা চলে গেলে পাহাড়ের শাড়ি পড়তে আরম্ভ করলো এবং সেইখানে আমরা এই পাহাড়ের শাড়ির মধ্যে ঘুরে 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 দুটো পথ ছিল যাওয়ার, সেই পথের শোভা অপূর্ব। সেখানে যেতে যেতে মানুষের মন পাগল হয়ে যেত। তখন হয়েছে কি, মানুষ তো এত অবস্থা ভালো ছিল না, গাড়ি করেছে এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম, তখন মানুষ ভালোবাসতো। ইয়াং ছেলেরা তারা হিচ হাইকিং করে তারা চলে যেত এবং এই বড় ফুলের শোভা দেখতে দেখতে। আর প্রতিটা বাঁকে বিস্ময়, কাকড়াঝোড়ে প্রতিটা বাঁকে বিস্ময়। এই বাঁকে একদল তরুণ তরুণী হয়তো এলো, হাসতে হাসতে বললো, কিরে বাবুরা কাকড়াঝোড় যাচ্ছিস? যা যা দেখায়, কলেজ থেকে ছাত্ররা এসছে, আমাদের জন্য জামা এনেছে, কাপড় এনেছে, ওষুধ এনেছে, তারা সিনেমা এনেছে, ইলেকট্রিক এনেছে। আমরা ইলেকট্রিক জেনারেটর দিয়ে তাদের সিনেমা দেখাতাম, তখনকার দিনের সিনেমা, বাঘিনী, এই সমস্ত ছবি আমরা
সে মাঠের মাঝখানে পর্দা টাঙিয়ে। মাঝখানে পর্দা টাঙিয়ে। হুম হুম এবং তারা তো কোনোদিন দেখেনি। হুম হুম প্রথম শুনি আবার ভারতবর্ষ স্বাধীন হয়েছে, স্বাধীনটা কি? তারপরে এই ছবিগুলো হাত দিয়ে ছুঁয়ে 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 দেখতো। আমরা আগে কাজ করতে গিয়ে মানুষদের মধ্যে, তাদের মধ্যে স্ট্যাটিস্টিক্স নিতে গিয়ে, তাদের ওষুধপত্র দিতে গিয়ে, ম্যালেরিয়ার ওষুধ দিতে গিয়ে, এগুলো সব গভর্নমেন্ট থেকে আমার দিয়ে দেওয়া হয়েছিল। আমরা তাদেরকে আমাদের সান্ধ্য আসরে ডেকে আসতাম এবং তারা তাদের নাচের দল নিয়ে, আর আমরা আমাদের ওইসব সিনেমা নিয়ে রেডি থাকতাম। সন্ধে নামলেই দূর পাহাড়, কাকড়াঝোড় এমন একটা জায়গা, প্রচুর পাহাড়ে ঘেরা, তার মাঝখানে টেবিলের মতো কাকড়াঝোড়। ওটা দলমা রেঞ্জের কিসের অংশ ওটা? দলমা রেঞ্জ, ওটা লাকাইশিনি, আরো স্পেসিফিক দলমা রেঞ্জের লাস্ট এরিয়া, ওটা লাকাইশিনি পাহাড়, ওইখান থেকে কাকড়াঝোড় শুরু। এবং ওই লাকাইশিনি পাহাড়েই তো শুনেছিলাম ওইখানে তো তোমার প্রচুর হাতি বা রেসিডেন্ট হাতি প্রচুর আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওইটা ছিল হাতিদের করিডর। পরবর্তীকালে ওটাই হয়ে গেল কিন্তু মাওবাদীদের করিডর, যখন এই আন্দোলন এলো। একই পথে ওই কোটেশ্বর রাও অর্থাৎ কিষণজি যেতেন আসতেন, এবং হাতিরাও ওই পথে নামতো, এবং মানুষের তখন কিছুই হতো না সেখানে, একদম শুকনো জায়গা, কোনো জল নেই। মানুষ যে মকাই তৈরি করতো, জনার ভুট্টা, ভুট্টা, সেইগুলো খেয়ে চলে যেত। তারা ওই গাছ বাড়িতে চড়ে পটকা ফাটিয়ে তাড়াবার চেষ্টা করতো। বন বিভাগ তাদের এই পটকা দিত, কিন্তু প্রথম প্রথম একটু কাজ করলো, পরবর্তীকালে ভয় করলো না। তারপরে ওই ইলেকট্রিক তার ফেন্সিং করে ঢোকা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু তারাও ভীষণ তো চালাক প্রাণী, হাতি চতুর প্রাণী। তারা কিছুদিন পরে ওটাকে আর্থিং করে দিত, পা দিয়ে মাটিতে চেপে দিয়ে ঢুকে পড়তো। এবং সেইগুলো দেখার জন্য তখনকার দুই কালজয়ী সাহিত্যিক আমি দেখেছি, রাতের পর রাত কাটাতেন ওই গাছ বাড়িতে, সুনীল এবং শক্তি, এরা। এবং ওই গাছের পিঠে হেলান দিয়ে তাদের যে ফরেন লিকার নিয়ে যেতেন, কাঁকড়াঝোড়ের জলে ডুবিয়ে রাখতেন, আর সারাদিন ওইগুলো দিয়ে দিতেন আদিবাসীদের বলছেন যে তোদের মহুয়া নিয়ে আয় আমাদের জন্য। চারদিকে মহুয়া বন, কাঁকড়াঝোড়ে মহুয়ার গন্ধে ম ম করছে সমস্ত অরণ্য। এখানে একটা জিনিস তোমাকে একটুখানি ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে এটা তো হলো বাস বা ট্রেনে গেলে, আমরা ঝাড়গ্রামে নেমে ট্রেনে যদি যাই, তাহলে ঝাড়গ্রামে নেমে ওখান থেকে আবার বাস পাওয়া যাবে কাঁকড়াঝোড়ের জন্য। হ্যাঁ, কাঁকড়াঝোড়ে তখন বাস ছিল না। আচ্ছা, ইদানিং কালে মেদিনীপুর ঝাড়গ্রাম, মেদিনীপুর কাঁকড়াঝোড় বাস হয়েছে, কারণ তখন রাস্তাই ছিল না প্রায়। তখন বোধহয় তামাজুড়ির একটা বাস যেত, তামাজুড়ি বাসে কিছু দূর গিয়ে ওখান থেকে হাঁটতে হতো, বা ভুলাভেদা থেকে একদম পুরোটা ট্রেক করে উঠতে হতো। এবং সেই ঝাড়গ্রামের আগে কোনো বাস ছিল না, সেটা অনেক রাস্তা, বিপদ সংকুল রাস্তা, বন জঙ্গল, অনেক হিংস্র প্রাণী সেখানে রয়েছে। আর এখান থেকে কলকাতা থেকে তো গাড়ি নিয়েও কেউ যেতে পারে। কলকাতা থেকে এখন তো সবাই গাড়ি নিয়ে যাচ্ছেন, এবং কলকাতা থেকে যে গাড়ি রয়েছে 6 নম্বর জাতীয় সড়ক, 6 নম্বর জাতীয় সড়ক ধরে বম্বে রোড দিয়ে একটা রাস্তা। এখন জাতীয় সড়কের সব নম্বর টম্বর অনেক বদলে গেছে, মানে আগেকার 6 নম্বর জাতীয় সড়ক, এখন 16 নম্বর 16 নম্বর হয়েছে। তো সেইটা দিয়ে গিয়ে সোজা যদি যান একদম, সেখানে আপনার পড়বে ওটা লোধাশুলির মোড়, সেখান থেকে ডান দিকে গেলে ঝাড়গ্রাম, ওই দিক দিয়ে যেতে পারেন। অথবা মেদিনীপুর শহরের গা দিয়ে ধেড়ুয়া দিয়ে একটা রাস্তা আছে, নতুন রাস্তা, এই রাস্তাটা বোধহয় মাওবাদীদের মোকাবিলা করার সময় যাতে পুলিশ মোটামুটি তৈরি হয়েছে। মোটামুটি এইসব রাস্তাগুলো, এবং বম্বে রোডটাও অনেক ওয়াইডেন্ড করা হয়েছে, সেটাও এই আন্দোলন দমনে করার জন্য, সাহায্য করার জন্য। এবং এই দুটো রাস্তাই ভালো, রিলেটিভলি বম্বে রোডটা অনেক ভালো, অনেক বেশি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই দুটো রাস্তা ধরে যদি লোধাশুলি থেকে ডান দিকে না বাঁকেন, তাহলে সোজা চলে গেলে পড়বে জামশোলা বর্ডার, আর সেখান থেকে বাঁ দিকে ঢুকলে পড়বে হাতিবাড়ি। সেই কাহিনীতে পরে আসছি। ইতিমধ্যে তুমি চায়ে চুমুক দিতে দিতে কথা বলতে পারো, আমি জানি না চাটা যদি একটু ঠান্ডা হয়ে থাকে, মানে যদি আমি নিজেও এখনো খেয়ে দেখিনি। তো আমার মনে হয় যে এর পরের
পর্বে অর্থাৎ ঝাড়গ্রাম মানে কাঁকড়াঝোড় সম্পর্কে এবার একটুখানি কিছুটা শুনে নিই। যে কাঁকড়াঝোড় সেখানে আমরা কি দেখবো, ওর কাছাকাছি থাকার জায়গা কোথায় আছে সেটা একটু বলুন। একটা সুন্দর জায়গা ছিল। হ্যাঁ, এই শুনছো, এই আমার ওই ব্যাগটা ও দিয়ে ব্যাগটা দিচ্ছি, ব্যাগটা দিচ্ছি, হ্যাঁ এখানে ব্যাগ এখানে আছে। তো হুম, কাঁকড়াঝোড়ে, ঠিক আছে। ঠিক আছে, কাঁকড়াঝোড়ে হ্যাঁ। যদি আমরা যাই, হুম, তো আগে ওখানে একটা খুব সুন্দর একটা বাংলো ছিল, হ্যাঁ, বন বিভাগের বন বাংলো। বিভাগ। বন দপ্তর থেকে ঝাড়গ্রামের হুম। ডিএফও, হুম। ডিভিশনাল ফরেস্ট ফরেস্ট অফিসার, অফিসার তার কাছ থেকে ওটা বুকিং করতে হতো। বুকিং করতে হতো। বা কলকাতা থেকেও বুক করে যাওয়া যেত, অরণ্য ভবন হ্যাঁ, থেকেও বুক করে যাওয়া যেত। এখান থেকে ওটা হ্যাঁ। বুক করা যেত। হুম। তো ওটা ছিল দুটো উইং এর দুটো শোয়ার ঘর, হ্যাঁ। আর মাঝখানে একটা বিশাল 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 জায়গা, এবং বারান্দাটা কি সুন্দর ছিল। হ্যাঁ, বারান্দাটা বিশাল। আর সবচেয়ে বেদের সোফা ছিল আমার মনে আছে। হ্যাঁ, বেটার সোফা, পরে সেটা অবশ্য ওই এখনকার দামি সোফা হয়ে যায়। তারপরে কাপলেট গুলো অসম্ভব ভালো। আচ্ছা, তারপরে যেটা ছিল, যেটা একটু মানুষদের কষ্ট হতো, সেটা হচ্ছে যে একদম নিচের তলে কুয়ো, কারণ ওখানে জল তো নেই সারফেস এর উপরে, একদম নিচের পাহাড়ের যে নিচের থাকটায়, সেই থাকটায় কুয়ো, মানে যে কাঁকড়া ঝর্ণা, সেই কাঁকড়া ঝর্ণার কাছে। হ্যাঁ, সেইখান থেকে জল বয়ে 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 বাথরুম ভর্তি করতে হতো যারা সেখানে থাকবেন তাদের জন্য। এবং ভুবনদা ছিল, ভুবন ছিল ওখানকার হ্যাঁ রাঁধুনি। হ্যাঁ, ভুবন মুড়া, সেই যাতে মুড়া হলে কি হবে, সে রাঁধতে পারতো কিন্তু সবই, সেটা নিজের ভাষা বলতো না, কিন্তু আমাদের ভাষা পরিষ্কার বুঝতে পারতো, বলতে পারতো। কে কোন লোক কি রান্না ভালোবাসে সেটা সে ভালো জানতো, এবং রান্নার হাতটি ছিল চমৎকার, এবং সমস্ত বিষয় তেল ভাজা থেকে আরম্ভ করে চপ, কাটলেট, যার যা প্রয়োজন তার রুচি অনুযায়ী সেই সমস্ত খাবার পাওয়া যেত। তারপর সেইখানে মাওবাদীরা লাইট ছিল না, তারও আগে আরেকটা ছিল সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং, যেটা ছিল লাইট তো সেখানে তখন ছিল না, এখন ইলেকট্রিসিটি হয়েছে। তখন ওই গোবর গ্যাস প্ল্যান্ট, সেগুলোর নিচে ওই গ্রামের যে গোবর গুলো, সেগুলো একবারে গোবর গ্যাস প্ল্যান্ট ছিল, এবং সেখান থেকে যে গ্যাস তৈরি হতো সেই আলোয় একটা হ্যাজাকের মতো আলো জ্বলতো, এবং আমরা যারা ঘরে বসে কথা বলতাম, আমরা ছায়াগুলো দেওয়ালে প্রলম্বিত হয়ে একটা অশরীরীর মতো নাচানাচি করতো দেওয়ালে, একটা মনটা খুব আনন্দ ভরে যেত। গোটা পরিবেশটা জঙ্গলের সঙ্গে একদম মিলেমিশে এক হয়ে যেত। এইটা ছিল ওইখানকার পরিবেশ। আর সামনে একটা জবা ফুলের গাছ, আর পেছন দিকে বিশাল বিশাল শাল গাছ দিয়ে ঘেরা গোটা, মানে কাকড়াঝোড় বাংলো, তার উপরে থাকে হচ্ছে রান্নার ঘর, তার উপরে থাকে পরবর্তী যুগে হলো একটা টুরিস্ট বাংলো। এখন ওখানে ওটা সিএসআর ওরা করে আছে, ওই অঞ্চলটা গার্ড দেওয়ার জন্য সিআরপিএফ আছে। হ্যাঁ, সিআরপিএফ আছে। তো ওইখানে ওই জায়গায় ওরা থাকে। তো সেইটা কিন্তু পরবর্তীকালে যখন, প্রথম তো খুবই শান্ত ছিল, কারণ ওদের সম্বন্ধে বলা হয় যে ওরা বড় ভাগ্যবাদী। আমি বহুবার মেদিনীপুরে এসে রিপোর্ট করেছি যে ওদের পিত্ত দেওয়ালে ঠেকে গেছে দারিদ্রে, ওর জন্য কিছু করুন। ওরা বলেছে দেখুন ওরা ভাগ্যবাদী, ওরা সবটাকে মেনে নিয়েছে। তারপরে আপনারা কিছু করলেন না, কিছু করবেন না, ওরা মেনে নিয়েছে বলে। তখন হসপিটাল নেই, হসপিটাল হচ্ছে নিয়ারেস্ট হসপিটাল 20 কিলোমিটার দূরে বেলপাহাড়িতে। কাউকে সাপে কাটলে বা কোনো লেবার পেইন উঠলে সেখানে নিয়ে যেতে যেতে শেষ। আমাদের ছেলেরা ধরাধরি করে সমস্ত পালকি বয়ে তাদেরকে নিয়ে ছুটতো সেই সমস্ত জায়গায় ভর্তি করতে। তো সেইখানে কিন্তু মানুষের এরকম কষ্ট দুঃখ ছিল। জলাতে তো 20 কিলোমিটার দূরে, সেটা আবার পশ্চিমবঙ্গে নয়, সেটা আবার হচ্ছে বিহারের সিংভূম ডিস্ট্রিক্টে। সেখানে নদী খুঁড়ে, নদীর বালির চর খুঁড়ে সেখানে 1 বালতি 2 বালতি করে জল নিয়ে, এবং কোমরে গাগরা তুলিয়ে সাঁওতালি মেয়েরাই কাজটা করতো।
তারা সেই 10 মাইল 20 মাইল দূর থেকে ওই সাপত সংকুল পথে সেখান থেকে তারা নিয়ে আসতো তার তৃষ্ণা নিবারণের জন্য। এখন ওই ইয়েটার কি অবস্থা, এখন থাকার জায়গা কি আছে কাকারঝোড়? এবারে এখন থাকার জন্য ওইটাও চলে যাওয়ার পর এখন একটা নতুন একটা খুব রিসেন্টলি নতুন একটা অল্টারনেটিভ তৈরি হয়েছে। ওই সেটা বুকিং করতে হয় বেলপাহাড়ির বিডিওর কাছে। আচ্ছা, সেটা 3টে ঘর আছে, 3টে ঘরের 2000 টাকা করে পার ডে ভাড়া। আচ্ছা। ভারী সুন্দর জায়গাটা। আরেকটা সুবিধা হচ্ছে এখানে বেলপাহাড়ি সম্পর্কে একটু বলি, তাহলে ঝাড়গ্রাম থেকে কাকড়াঝোড় আসতে গেলে পথে বেলপাহাড়ি পড়বে। হ্যাঁ, রাস্তায় বেলপাহাড়ি পড়বে। সেখানে যেতে হবে, সেখানে যে ভিডিওর কাছে দেখতে হবে যে বুকিং আছে কিনা, তারপর সেখান থেকে বুকিং করা যাবে। বেলপাহাড়িতে একটা বাংলো আছে খুব সুন্দর পুরোনো দিনের, সেটা তো একটা বাংলো। ফরেস্টের। এটাও ফরেস্টের। তার সামনেটা হচ্ছে প্রচুর ফুলের মেলা এবং ভেতরে 3টে ঘর রয়েছে। ঘরগুলো হচ্ছে রোদ এবং আলো খেলা করে এবং সেখানেও যে রান্না করে সেই লোকটিও খুব ভালো ভালো রাঁধে। আর সেখানে দেখার খুব বেশি কিছু নেই। তো সেখানে একদিন স্টে করে ঘোরাঘুরি করে ওখানকার মানুষের সঙ্গে মিশতে চাইলে টুরিস্টরা মেলামেশা করে তারপরে উপর দিকে উঠতে পারেন। ওখানে গাড়রাশিনী বলে প্রথমে একটা পাহাড় পড়বে। সেই গাড়রাশিনীতে একজন সন্ন্যাসী, তিনি আমার এককালে আমার সব বন্ধু ছিলেন, আমাকে অনেকবার ডেকেছেন। তার ওখানে যাওয়া হয়নি, কিন্তু সেখানেও প্রচুর পশু পাখি রয়েছে। সেখানে তিনি মানুষের সেবা করেছেন, তিনি প্রয়াত হয়েছেন। তো সেই গাড়রাশিনী, লাল জল জায়গাটায় না, যেটা, গাড়রাশিনী আলাদা, তারপর লাল জল। আচ্ছা, লাল জল হচ্ছে বাঁশপাড়ের দিকে চলে যাওয়ার সময় ওখানে লাল জলে একটা খুব সুন্দর একটা গুহা আছে, মানে বহু প্রাচীন গুহা। ওই গুহাতে যে মন্দির, এই যে গুহার গাত্রে রঙিন ছবি পাওয়া গেছে। মানে এটা বুঝতেই পারা যাচ্ছে যে বহুদিন আগেকার একটা, এবং তখনকার মানুষও যে কত তারা প্রশিক্ষিত ছিল এইসব কাজে। তামাজুড়ি নামটার একটা তাৎপর্য আছে। ওখানে একটা হসপিটাল হয়েছিল, পরে আমরা গিয়ে আমরা রেকমেন্ড করি, একটা হসপিটাল হয়েছিল। এবং ওই তামাজুড়ি অর্থাৎ ওখানে ঐতিহাসিকরা ধারণা করেন যে ওখানে তামা তৈরি হতো এক সময়। ওই যে পাথরগুলো দেখলেই বোঝা যায় মিনারেলস আছে পাথরগুলোর মধ্যে। যখন সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী, তখন উনি মোবাইল ক্যাবিনেট করতেন, ঘুরে ঘুরে ক্যাবিনেট, শুধু এখন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় করেন, এখন যেমন করেন প্রশাসনিক, হ্যাঁ, তো ঘুরে ঘুরে করেন। তো তিনি প্রথম চালু করেন। তখন মেদিনীপুরে বিদ্যাসাগর হলের এটা বললেন উনি যে আমরা এইখানে একটা করে দেখবো, টেস্ট করে করে আমরা দেখবো যে এখানে কিছু মিনারেলস পাওয়া যায় কিনা, এখানে কোনো খনির মানে ওটা তো আবার ফিজিবল হতে হবে, অর্থকরী দিক থেকে ওটাকে তোলা যায় কিনা, ব্যবহার করা যায় কিনা। তো সেটা উনি বলেছিলেন, সেটা পরবর্তীকালে অবশ্য আর হয়নি। কিন্তু ওই তামাজুড়ি আবার এই যে তাম্রলিপ্ত মেদিনীপুর জেলায় ছিল, এখন তো আলাদা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে চলে গেছে। ওইখান থেকে ওগুলো রপ্তানি হয়ে যেত বহির্ভারতে। আচ্ছা, হ্যাঁ, তো এই একটা ইতিহাস রয়েছে। তো আরো দূরে একটু এগিয়ে গেলে ওই সোজা রাস্তা বেলপাহাড়ির দিকে পড়ে বেলপাহাড়ি। বেলপাহাড়িও খুব সুন্দর জায়গা, ওখানে খুব সুন্দর বাগান রয়েছে। এদিকে তো বাঁশপাহাড়ি আবার আছে ওদিকে। ওদিকে বাঁশপাহাড়ি, সরি, হ্যাঁ, বেলপাহাড়ি না, বেলপাহাড়ির দিক থেকে যাচ্ছি বাঁশপাহাড়ি। তো আগে এই রাস্তাগুলো ছিল, কোনো রাস্তাই ছিল না। হ্যাঁ, এমনি কাঁকুড়ে মাটি, এরকম কাঁকুড়ে মাটি। আর মাঝে মাঝে ওই রিভিউলেট, ছোট ছোট নদী, হ্যাঁ, সেগুলো চাতাল মতো করে করা ছিল, সেইগুলোকে চাতাল করে দেওয়া হলো পরে। আর না হলে একবার গাড়ি নদীতে নামতো, সেই তখন জিপ নিয়ে আমাদের ইউজ করতে হতো, এবং উইলিস জিপ গুলো ছিল পুরোনো আমলে। হ্যাঁ, এবং তার ওই মানে ফার্স্ট গিয়ার ছাড়া ওই গাড়ি চলতো না। ওটা ফার্স্ট গাড়ি গ গ গ করে ইঞ্জিন গরম হয়ে যেত, এবং তারপর সেটাকে আবার রেস্ট দিয়ে আবার চালু করতে হতো। মানে যাওয়া আসাবারই বেশ একটা সমস্যা। কিন্তু বোর্ডের চতুর্দিকে যে এত সুন্দর, বিশেষ করে লাল হয়ে যে পলাশ ফুল ফুটে থাকতো, এবং অবিশ্বাস্য ভাবে এটা বললে মনে হবে যে তা কি করে হয়, যখন অনেক মানুষ ওখানে এই আন্দোলনে মারা গেল,
অনেক ট্রাক পড়লো, যেগুলো পাতা নিয়ে আসতো, মহাজনদের অনেক ট্রাক পড়লো, অনেক মানুষ মারা গেল মাওবাদী আন্দোলন। মাওবাদী আন্দোলনে, তারও আগে নকশালবাড়ি আন্দোলনে। তখন দেখা গেল এই মানুষের মনে একটা ধারণাই বোধহয় চলে এলো যে এই পড়ার ফলগুলো আরো বোধহয় লাল হয়ে ফুটে আছে, কোনো পথে সৌন্দর্যকে আরো বোধহয় বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ বনপথ, জঙ্গল সবকিছুকে সুন্দর করে নিতে জানে, ভালো করে নিতে জানে, মানুষের মনকে ভালো করে দেওয়ার জন্য যা কিছু মানুষ চায় শহরে পায় না, তা যেন ওখানে পায়। প্রকৃতি মা যেন সেই ডালি নিয়ে, তার রূপের ডালি নিয়ে সেখানে বসে আছেন এই গোটা রাস্তাটা, গোটা রাস্তাটা। তো এখানে একটা জিনিস তোমাকে মাঝখানে একটু বলি যে তুমি তো জানো যে এই যে শোটা 1 বছরের বেশি হয়ে গিয়েছে। তো এখানে অনেকে আমাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছে এবং অভিনেতা ববি চক্রবর্তী সে আমাদের শুভেচ্ছা জানিয়েছে, এবং ববি নিজে আরেকটা ভালো কাজ করে, সেটা হচ্ছে যে আসক্তির বিরুদ্ধে, নানান রকম আসক্তি, আজকে অনলাইন গেমিং এর আসক্তি, বাচ্চারা যেগুলো চলে যাচ্ছে, তারপরে মোবাইলের আসক্তি, নানান রকম, মানে শুধু যে মানে নেশা বলতে কোনো মদ সিগারেট তা নয়, নানান রকম আসক্তির বিরুদ্ধে ববি লড়াই করছে। তো ববিকে আমি সবসময় এই জন্য শুভেচ্ছা জানাই। ববি এই অনুষ্ঠানে অংশ নিয়েছে। ববি যে শুভেচ্ছা বার্তাটা জানিয়েছে সেইটা আমরা চট করে একটু দেখে নেব অনুষ্ঠানের মাধ্যমে। Namaskar, namaste, hello everybody. I wanted to take this opportunity and congratulate celebrated senior journalist Mr. Pulakesh Ghosh on my dearest Pulakesh Da and his ever popular program Experience for completing a successful run of 1 year. Congratulations Pulakesh Da, congratulations. On a personal note, I wanted to thank you for being such a strong support for my awareness program that I'm carrying out for years now all around the world against addiction and harmful popular trends among children. Thank you so much. Wishing you all the best for everything that is upcoming. As we all know, Experience is streamed live every Sunday at 11 a.m. on Facebook. Good news is that it is available on YouTube too. So be hooked on to Experience and be motivated and inspired. Thank you so much. আমরা শুনলাম অ্যাক্টর অ্যান্ড অ্যাক্টিভিস্ট ববি চক্রবর্তীর কথা। আর সবাইকে জানিয়ে রাখি আরেকটা ভালো খবর, সেটা হচ্ছে যে এর পরের রোববার অর্থাৎ কিনা 19 তারিখ আমাদের এই শোয়ে অংশ নেবেন জগন্নাথ বসু। আর জগন্নাথ বসু বললেই আমাদের মনে পড়ে যায় সেই পুরোনো দিনের রেডিও নাটকের কথা। রোববার দুপুর বেলায়, শনিবার দিন এই যে নাটক হতো, সেই নাটকের একটা আলাদা জগৎ ছিল। তখন হয়তো দূরদর্শন ছিল না, দেখার সুযোগ ছিল না, কিন্তু সেই যে একটা নাটককে ঘিরে, তার নাটকের হিরো হিরোইনকে ঘিরে যে একটা কল্পনার জগৎ, সেই হিরো হিরোইনরা কিন্তু বাস্তবের উত্তম কুমার বা অমিতাভ বচ্চনের চেয়ে অনেক অনেক সুন্দর ছিলেন। তারা আমাদের কল্পনার হিরো হিরোইন। তো সেই জগৎটা আবার আমরা ফিরে পেতে চাই। আগামী রোববার ভুলবেন না 11টার সময় থাকবেন জগন্নাথ বসু। তো চলে আসি জঙ্গলমহলে। তো জঙ্গলমহলে আমরা এতক্ষণ শুনলাম যে কাঁকড়াঝোড় এবং তার আশেপাশে কি কি জায়গা আছে। তো আর কি কি জায়গা আছে আমার মনে হচ্ছে যে ওই ভৈরব থান বলে একটা, এবার কাঁকড়াঝোড়ের ঠিক পাশে ছিল ভৈরব থান। আচ্ছা, সেই ভৈরব থানে এর একটা ধর্মীয় ব্যাপার ছিল, কিন্তু খুব নয়ন সুখকর জায়গা। সেখানে প্রচুর গাছপালা, 60 ফুটের নিচে কোনো কোনো শাল গাছ সেখানে নেই, এবং সেখানে অসংখ্য পাখি, সেটা তাদের রাজত্ব। সেখানে
টিয়া পাখি ট্যাঁ ট্যাঁ করে ডাকছে, ঠাকুরের বন্দনা করছে। হুম নিচে হচ্ছে ভৈরবী মা মূর্তি এবং তার মন্দির, হুম হুম, তার সামনে দুটো বলির জায়গা, একটা হচ্ছে খুব মোটা, একটা একটু কম মোটা। হুম হুম। তো সেই আমাকে মানে ওই হাড়িকাঠ হাড়িকাঠ যেটাকে হাড়িকাঠ, বলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে গোপীনাথ বলেছিল যে এককালে এখানে মানুষের বলি দেওয়া হতো, মানুষকে বলি দেওয়া হতো। তো তারপর সরকার সেটা উঠিয়ে দেন, উঠিয়ে দিয়ে এখন অন্যান্য বিষয় হুম হুম, বলি দেওয়া হয়। আচ্ছা। পরিবেশের সঙ্গে ঠিক খাপ খাইয়ে পাশ দিয়ে বয়ে যাচ্ছে কাকড়া ঝর্ণা নদী, যার থেকে নাম কাকড়া ঝোর। হুম কাকড়া ঝর্ণা নদী, এবং কুলুকুলু শব্দ নয়, প্রচন্ড শব্দে সেখানে পাথর ভাঙছে। হুম হুম, এবং মায়ের এই ভৈরবী মূর্তির মতোই তার যেমন রোষানল হুম সেখানে, সেখানে কিন্তু কোনো চোরা শিকারীর প্রবেশের অধিকার নেই। যদি কেউ প্রবেশ করেও হুম, মানুষের বিশ্বাস অন্য কিছু করতে হয় না, মায়ের রোষেই তিনি মারা যান। অনেক ডেড বডি সেখানে আবিষ্কার হয়েছে। মনে করা হয় তাদের হাতে বন্দুক ছিল এবং তারা চোরা শিকারি করতে এসেছিল ওই অঞ্চলে, কিন্তু মায়ের রোষে পড়ে অবশ্যই। তারা কিন্তু সেটা করতে পারেনি। এইগুলো আমাকে সব গোপীনাথ দেখিয়েছিল। আচ্ছা, গোপীনাথ দেখিয়েছিল যে ওই বাংলোর উপরের হুম হুম, স্তরে একটা সিমেন্ট বাঁধানো বেদির মতো হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ। এই সিমেন্ট বাঁধানো বলতে আমাকে অন্ধকারের রূপ দেখিয়েছিল। আমি শরৎচন্দ্রের অন্ধকারের রূপ পড়েছি, কিন্তু নিজের চোখে তো দেখিনি। সেটা তো আমাকে চোখ ভরিয়ে, দু চোখ ভরিয়ে আমাকে দেখিয়ে দিল যে কাকড়াঝোড়ের অন্ধকারকে, নিকষ কালো অন্ধকার নিকষ একদম, কালো অন্ধকার, বন একেবারে। জঙ্গলে ঘেরা। সেটা দূরে সামনেই ওই তাম্র ভান্ডার, হুম এই তাম্র ভান্ডারের যে আলোকিত এতে হুম হুম তারা কিরকম ভালোবাসার তারা একটা আবরণে ঢেকে রেখেছে নিকষ কালো আহ, অন্ধকারকে। হুম হুম, এবং সেটা দেখতে দেখতে মনটা খুব শান্ত হয়ে যেত। দূর থেকে ভেসে আসতো মাদলের তান। এবার মাদলের তানের কথাটা বলি। মাদলের তানটা ওখানে বড় অদ্ভুত ছিল। যখন আমরা অনুষ্ঠান করতাম, হুম, তখন অনুষ্ঠান করার সময় তখন আমাদের ছাত্ররা ওদের সঙ্গে নাচতো। কি নাচতো? পাতা নাচ, আচ্ছা। ছৌ নাচ, করম। ভুয়াং, হুম করম, হুম আর তার সঙ্গে মেয়েরা লতি লতি তাদের সঙ্গে নাচতো টুসু নাচ। হুম হুম, টুসু নাচ মানে যেটা পৌষ মাসে, হুম, এই সময় গেলে আপনারা দেখতে পাবেন, আর কদিন পরই পৌষ মাস, দেখতে পাবেন যে সেখানে টুসু বিসর্জন। হুম হুম, সকলেই মহুয়া রসে একটু আসক্ত ওখানকার। তারা মহুয়া রসে আসক্ত হয়ে মাথায় টুসু নিয়ে যে যার নিজের টুসুর গুণকীর্তন করতে করতে, যে আমার টুসু ভালো, তোমার টুসুর চেয়ে। এটা বোধহয় হ্যাঁ, একটা প্রতিযোগিতাও হতো। হ্যাঁ, প্রতিযোগিতা হয়। হ্যাঁ হ্যাঁ। সেখানে পুরস্কার দেওয়া হয়। হ্যাঁ, এবং সেই কাঁকড়া ঝর্ণার জলে তারা একের পর এক টুসু বিসর্জন করছেন। আচ্ছা, আরেকটা মনে পড়লো, মারাঙ্গুরু হুম। কথা। মারাঙ্গুরু হচ্ছে ওদের দেবতা। হ্যাঁ। ওদের দেবতা মারাঙ্গুরু, ওদের দেবতা জাহিদ খান। হ্যাঁ, মারাঙ্গুরু হচ্ছে পাথরের যে মূর্তিগুলো, হুম আর জাহিদ খান হচ্ছে যেগুলো বড় বড় গাছের তলায় হুম, যে স্থানটা, সেটাকে বলতো জাহিদ খান। আচ্ছা। এবং ওরা এইভাবে গাছ কাটতে দিত না, এই সমস্ত গাছ কাটা যাবে না। কাজেই গাছ, আহ, সেখানে বৃক্ষ নিজের থেকে রক্ষিত হয়ে গেছে। আর কত বিভিন্ন রকমের গ্রাম, যেমন ময়ূর ঝর্ণা। ময়ূর ঝর্ণা গ্রামে গেলে দুই চোখ ভরে দেখতে পাবেন যারা যাবেন, যে আকাশ থেকে প্রথম যখন সূর্য উঠলো, হুম, সেই সূর্যের আলো কিরণ প্রথমে এসে পড়লো সেই ময়ূরের পেখমে, এবং সেটা প্রতিফলিত হয়ে আকাশে রামধনু রূপে ফুটে উঠলো। তাই প্রতিদিন সকালবেলা সূর্য উঠে তাদের বলে, জিজ্ঞাসা করে, ভালো আছো ভাই? এই যে প্রকৃতির মধ্যেও একটা যে বার্তা তাদের মধ্যে, হুম, এটা যার কল্পনা শক্তি আছে সে অনুভব করতে পারবে, যেটা প্রকৃতির মধ্যেও কথা হয়। একটা গাছ বাড়ির সঙ্গে আর একটা গাছের সঙ্গে আর একটা গাছ পরস্পর জড়াজড়ি করে দীর্ঘ পথ চলে যাওয়া যায়। সেই গাছে গাছ বেয়ে 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 চলে যাওয়া যায় সেই টার্চেলের মতো। সাধারণ মানুষই চলে চলে যেতে পারবে না সেখানে, গিয়ে অন্য একটা জায়গায়
নেমে যেতে পারবেন। সেটা একটা আহ, উম, বিরল এক্সপিরিয়েন্স, যেটা খুব কম কম জায়গায় মেলে, যেটা কিন্তু আমরা কাকড়াঝোড়ে পেতে পারি। এভাবে কাকড়াঝোড়ে অনেক কিছু আনন্দের। আরেকটা জায়গা আমার কথা মনে পড়ছে, হ্যাঁ, সেটা হচ্ছে সেই যে বিশাল একটা জলাধার আছে, খাদারানি। খাদারানি। হ্যাঁ। আচ্ছা, খাদারানির কথা আমি আসছি। হ্যাঁ। তুই আমাকে আরেকবার জিজ্ঞেস করবি। হ্যাঁ। খাদারানির জায়গায় আরেকটু বললি, পাশের যে জায়গাটা হ্যাঁ। যেটা খুব ঐতিহাসিক, সেটা হচ্ছে আমলাশোল। হ্যাঁ। একদিন কাকড়াঝোড়ে মানুষের দুঃখ দৈন্য তো ছিল, তার মধ্যে ছিল প্রচুর আনন্দ। হঠাৎ এইসব ছেলেরা সেখানে আসতে, তাদের নেই রাজ্যের দেশ পরিণত হয়ে গেছিল সব পেচির দেশে। আর এত টুরিস্ট আসতে আরম্ভ করলো, তখন যে সবাইকে তো বন বাংলো দিত না, জায়গাও পেত না। গোপীনাথকে আমি বললাম, গোপীনাথ তুমি একটা এখানে একটা মাটির বাড়ি হলেও একটা থাকার জায়গা তৈরি করো, তাহলে যারা এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম আসছে তারা বেশ থাকতে আরম্ভ করলো সেখানে। সেটা তো হচ্ছে কাঁকড়াঝোড়ে, কাকড়াঝোড়ে থাকতে আরম্ভ করলো। মাহাতো লজ। মাহাতো লজ, অনেকেই থেকেছেন কলকাতা থেকে গিয়ে অনেকেই থেকেছেন। এবং সেটাকেই কেন্দ্র করে পরবর্তীকালে ওই চার মূর্তি, যেখানে দেখাচ্ছে গোপীনাথকে নেওয়া হয়েছে, সে সেখানে গরু গাড়ি চালাচ্ছে। সত্যি তখন সে পথ প্রদর্শকও সেই অর্থে কিন্তু কাকড়াঝোড় এবং চারপাশের অঞ্চলে। তো এবার আমলাশোলের কথায় চলে এসি। আমলাশোলে হঠাৎ দেখলাম একদিন পাহাড়ের উপর বসে একটি রাখাল গান গাইছে। আমার এখনো মনে আছে, আমারই করেছ দিন, আমি অতি দিনহীন। কি করে হব এই আধার পার, এই জগতে রহিবার আর। তার 5 দিনের মধ্যে দেখা গেল আমলাশোলে খবর কাগজে হিট করলো সে খবর যে 5 জন শবর অনাহারে মৃত, না খেয়ে মারা গেছে। সেই যে তার গানের সুর, সেটা গ্রাম থেকে গ্রামাঞ্চলে, গ্রামাঞ্চল হয়ে শহরে, শহর থেকে কলকাতার রাজধানীতে পর্যন্ত পৌঁছে গেল। মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ, অনাহারে মানুষ এখনো মারা যাচ্ছে। সেই জায়গাতে আজকে কিন্তু আপনারা দেখবেন যে সেখানে লাইট, কাকড়াঝোড়েও লাইট ছিল না, কোনো জায়গায় লাইট ছিল না। এখন কিন্তু সব জায়গায় ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। সেইখানে এখন রাস্তায় আলো আলো জ্বলে, ওই সূর্য থেকে যে সৌর আলো, সৌর বিদ্যুৎ জ্বলে। এই রাস্তার উপর দিয়ে সাঁ সাঁ করে মোটর সাইকেল চলছে, পেছনে কেউ হয়তো তার নায়িকা নিয়ে বসে আছে সেখানে। এবং এই জিনিসগুলো আমরা খুব সেখানে। আর ওই কাকড়াঝোড় থেকে একটা দেখলাম কংক্রিটের রাস্তা চলে গেছে, লেখা আছে আমলাশোল বলে। আরো আমলাশোল রাস্তাটা কংক্রিটের তৈরি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সবটার মধ্যে এখন একটা পরিবর্তন এসেছে। কিন্তু আবার বলে যে অনেকে যেগুলো ভালো লাগে না, অনেকে ইলেকট্রিক আলোয় কাকড়াঝোড় দেখতে ভালো লাগে না, ইলেকট্রিকের আলো দেখতে পছন্দ হয় না। আমরা তো সবসময় ইলেকট্রিক্যাল আলোয় আছি। তো ওইটাই কথা, যে সম্পদ এক হাতে যা দেয়, অন্য হাতে তার চেয়ে বেশি বোধহয় নিয়ে নেয়। কিন্তু সেটা কিছু করার নেই, পৃথিবী তো এগোবেই। আর এগুলো না হলে তো তাদেরও উদরপূর্তি হলো না। তো আমলাশোলে তো থাকার জায়গা আছে। আমলাশোলে নতুন একটা থাকার জায়গা হয়েছে, সেটার নাম হয়েছে ধিতাং। বাহ, হ্যাঁ, খুব সুন্দর নাম। সেটা নাম হয়েছে ধিতাং। সেটা একদম একদম লেটেস্ট হয়েছে ধিতাংটা। তো সেখানে এই যে 5টা পরিবার, আমি শুনছিলাম বোধহয় কত 1000-1000 কোটি টাকা এরকম কিছু। হ্যাঁ, তো এই যে 2004 সালে যে 5টা পরিবার মারা যায়, তাদের একটা পরিবারে বাস করতেন লক্ষ্মীকান্ত মুড়া। আচ্ছা। তো তার আত্মীয় মারা যান। তো লক্ষ্মীকান্ত মুড়ার বাড়ির আঙিনায় এই হোমস্টেটা তৈরি হয়েছে ধিতাং নামে। এর 3টি কটেজ আছে, প্রত্যেকটাতে 5 জন করে থাকতে পারবে। বাহ। আর চালাচ্ছেন লক্ষ্মীকান্ত আর তার স্ত্রী জয়ন্তী। খাবার সহ মাথা পিছু খরচ এখানে পড়ে 1500 টাকা। 1500 টাকা, হ্যাঁ, ওটাই আমি শুনেছিলাম, 1000-1000 টাকা পড়ে খাবার নিয়ে। খাবার নিয়ে মাত্র 24 কিলোমিটার দূরে হচ্ছে ঘাটশিলা। হ্যাঁ, আর এই ঘাটশিলার কথা আমি আবার দেখো, ঘাটশিলায় কিন্তু ওই তামার কারখানা আছে না? ওই তো ওই তখন আমার নামটা মনে পড়ছে না। ঘাটশিলা, হ্যাঁ, ওই ঘাটশিলারই ওই যে আলো, মৌ ভান্ডারের আলো। ও
আমরা কাকড়াঝোড় থেকেও আমরা দেখতে দেখতে পেতাম। পেতাম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটাই বলছি। ওইটা ওই রাস্তা দিয়ে আমি একবার কাকড়াঝোড় মানে ঘাটশিলায় গেছিও, হ্যাঁ খুব দুর্গম রাস্তা, কিন্তু খুব পাহাড়ের দুর্গম রাস্তা। পাহাড়ের মধ্য দিয়ে গেছে। আগে তো গোপীনাথ আমার মনে আছে যে আমরা আমাদের জিপ নিয়ে ওইদিকে এগোতাম, গোপীনাথ সামনে একটা টাঙ্গি কাঁধে করে নিয়ে বীরের মতো চলতো। একদম। যেখানে রাস্তা প্লেন নয় সেখানে সে টাঙ্গি দিয়ে মাটি কেটে সোজা করে দিত। অসম্ভব পরিশ্রম। সকালবেলা যেতাম, সারাদিন ওইখানকার ঘাটশিয়াল মার্কেটে ঘোরাফেরা করে আমরা ঘুরে আসতাম রাত্রিবেলা। আরো একটা রুট মনে পড়ছে আমার, হ্যাঁ। তো মানে তুমি ভালো বলতে পারো, সেটা হচ্ছে যে কাকড়াঝোড় থেকে বাঁশপাহাড়ি হয়ে ওদিকে আবার ঝিলিমিলি, বাঁকুড়া ঝিলিমিলি চলে যাওয়া যায়। হ্যাঁ, ঝিলিমিলি নামটা কেন হয়েছে, ওখানেও খুব সুন্দর জায়গা। ওখানে গেলে দেখবেন একটু রোদ উঠলেই মাটিটা ঝিলমিল 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 করছে, কারণ অভ্র আছে ওখানকার মাটিতে, যেটা বলেছিল সিলিকন, যেটাকে বলে সিলিকন, যেটাকে বলে। হ্যাঁ। ওই জন্যই কিন্তু ওই কথাটা হয়েছিল যে ওখানকার এতে বিভিন্ন ধাতু ওখানে এর সঙ্গে মিশে আছে। আজকে ওদের একটাই মানে দাবি ছিল যে আমরা তো কলকাতা চাকরি করতে যেতে পারবো না, আমরা কোথাও অন্য কোথাও চাকরি করতে যেতে পারবো না, টাটাতে যেতে পারবো না, তাহলে আমাদের এখানে লোকালি যদি কিছু যদি ছোট ছোট এ করে দেওয়া হয়, তাহলে তো আমরা এখানেই চাকরি পেতে পারি। যেমন এই লাল জলের উপরে যে অসংখ্য যে ছোট ছোট তুলো গাছ আছে, সেখান থেকে ওরা বলছে যে তুলো যে কালেকশন হচ্ছে, সেই তুলো কালেকশন করে এখানে ছোট একটা ইন্ডাস্ট্রি করে দেওয়া যেতে পারে। তাহলে মানুষের মন, তারা অনেকটা শান্তি পায়, তাদের অর্থনীতিতে আরো টাকা, শিল্প যদি আরো ছোট ছোট কুটির শিল্প গড়ে ওঠে, আরো অনেক লোক টাকা পায়। তো সেটা মানুষ অনেকে চায়। এবং পর্যটনেরও যদি বিকাশ হয়, মানুষের পকেটের সঙ্গে সামঞ্জস্য রেখে ওখানে অনেক জায়গা হতে পারে। এবং এখন তো সবাই হোমস্টে খুব একটা পপুলার কনসেপ্ট হয়ে গেছে। তো এইখানে এই আমলাশোলে এই হোমস্টেটা কিন্তু খুব ভালো। আরো বেশ কয়েকটা হোমস্টে হয়েছে, কাকড়াঝোড়েও 2-3টে হোমস্টে হয়ে গেছে। ও গোপীনাথেরই, ওর তো কোনো বাচ্চা ছিল না, তো গোপীনাথের সম্বন্ধে একটা গল্প মনে পড়ে যায় যে একবার ওই ময়ূর ঝর্ণা থেকে একটা আমাদের ছেলে দুষ্টুমি করে কাজ করতে যাওয়ার সময় একটা ময়ূরের একটা পাকা ভেঙে এনেছিল। পরের দিন দেখা গেল গোটা ময়ূর ঝর্ণা আমাদের ক্যাম্পে চলে এসেছে, কাকড়াঝোড়ে, দিয়ে আমাদেরকে ঘেরাও করেছে। তার লিডার হচ্ছে আবার গোপীনাথ। গোপীনাথ বললো যে বাবু, এরা ছেলেরা ওখানে, ছানারা ওখানে গেছিল, তো ওরা তো ভাঙিয়েছে ময়ূরের, তো ফাইন হয়েছে। তো বললো কি ফাইন? বললো যে একদিন গ্রামের সব লোককে পেট ভরে মাংস ভাত খাওয়াইতে হবে। আমি বললাম ঠিক আছে, সেটা আমরা খাইয়ে দেবো। লোকগুলো যেমনি চলে গেল, পরের দিন বললো বাবু, তোরা নয় চাল ডালটা ছেলেদের রেশন থেকে কাজটা দিলি, কিন্তু মাংসের কি হবে? হ্যাঁ, বলেই তার বাড়ির চাকরটাকে বললো, এই যা তো 2টো পাঠাকে জঙ্গলে নিয়ে গিয়ে কেটে নিয়ে আয়। ওর তো আমার ছানা, আমার নিজের ছানা নেই বটে, কিন্তু তুই তো আমাদের ছানাগুলো দিয়েছিস, আজকে আমি অনেক ছানার বাপ। ওর বউ খুব খুশি হতো। ওর বউ ঘাটশিলা রোজ সাইকেল চালিয়ে যেত, গিয়ে মাঠের সমস্ত ফসল বিক্রি করে আসতো। খুব কর্মী ছিল, পরিশ্রমী ছিল। তো এবার যদি খাদারানির কথাটা একটু শুনে নি, ওখান থেকে তো একটুখানি খাদারানি, হ্যাঁ, খাদারানি হচ্ছে এই যে লাকাইশিনি, গাড়রাশিনি, কাকড়াঝোড়, এর উপর দিয়ে যে সমস্ত জল বয়ে আসে, সেগুলো একটা ঢালে জমা হয়। আচ্ছা, এটা দিকে নজর পড়েনি। রিসেন্টলি মেদিনীপুর জেলা পরিষদ এটা দেখাই যে বিশাল একটা জলাশয় হয়ে গেছে, এবং এইখানে পরিযায়ী পাখিরা, বিশেষ করে এই সময় যখন প্রচন্ড শীত পড়ে, তখন তারা বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি তারা এখানে এসে আশ্রয় নিয়েছে। এবং শহরাঞ্চলের অবস্থা এখন যা, ক্রমশ তো ওরা আসছে না, ভয় পাচ্ছে, তো এখানে আশ্রয় নিয়েছে। তো এখন যদি কেউ খাদারানি যেতে পারেন, তাহলে এত সুন্দর পাখি সেখানে রয়েছে, নানান ধরনের পাখি, যারা পাখি নিয়ে স্টাডি করতে যান, সালেম আলী যারা পড়েছেন, তো যারা পাখি ভালোবাসেন, সব রকমের পাখি তারা সেখানে দেখতে পারেন। তো সেটাও হাঁড়ি কিন্তু অপরূপ জায়গা, একটা নতুন জায়গা হয়ে গেছে। আচ্ছা, একটু আগে যে পথ নির্দেশের কথা আমরা বলছিলাম, যে
ন্যাশনাল হাইওয়ে ধরে গিয়ে লোধাশুলি থেকে ডান দিকে, এবার সোজা গিয়ে যদি জামসলা বর্ডার পেরিয়ে বাঁদিকে যাই, সোজা গিয়ে জামসলা বর্ডার বর্ডার থেকে বাঁদিকে যাই, বাঁদিকে তাহলে ঢুকে আমরা যাই। হাতিবাড়ি। আবার কিন্তু ওটা কিন্তু বিহারের জামসলা বর্ডার, বিহারে আমরা ঢুকলাম, মানে ঝাড়খণ্ডে ঢুকলাম, হ্যাঁ, ঢুকে আবার কিন্তু আবার বাঁদিকে মেদিনীপুর জেলা। পশ্চিমবঙ্গে, হ্যাঁ, আবার বাঁদিকে। হুম। তো ওইখানটায় হাতিবাড়ি। এখন তো বোধহয় ওটা মেদিনীপুর নয়, ওটা ঝাড়গ্রাম জেলা। ওটা ওটা ঝাড়গ্রাম। ওটা ঝাড়গ্রাম জেলা। তো এখন ওইখানে আমরা মোটামুটি সৌন্দর্য, অসীম সৌন্দর্য। ওখানে আমরা দেখতে পাই যে একটা উঁচু মালভূমির উপরে ওটা, এবং ওখানে হাতিবাড়িতে 10টা হোমস্টের মতো রয়েছে। আচ্ছা, জায়গাটা সম্পর্কে একটু একটু বলো। এটা তো মানে সুবর্ণরেখা নদী, তাই তো? হ্যাঁ, এবং তার মালভূমির উপরে সমস্ত বাড়ি ঘরদোর গুলো, আর তার অন্তত 100 ফুট নিচে দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা, বিশাল বিস্তার তার। তো অনেকেই ওখান থেকে সুবর্ণরেখায় নামেন, ওখানে স্নান করেন, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন তার গতির দিকে। ওইখান থেকে সুবর্ণরেখার নিম্ন গতি আরম্ভ, মানে সমতল গতি শুরু হলো, পাহাড়ি গতি সমতল শেষ গতি, হয়ে কাজে খুব বিশাল আকার ধারণ করেছে। তো যখন বন্যা আসে তখন কিন্তু দুপাশের গ্রামগুলো খুব এফেক্টেড হয়ে যায়, তখন বন বিভাগ থেকে তাদের সাহায্য করা হয়। এবং সেখানে সাটিরহ বলে একটা জায়গা আছে যেখানে 60 ফুট গভীর, সেখানে মাছের চাষ হয়, এবং সেই মাছগুলো সাংঘাতিক বিশাল বিশাল। আচ্ছা, মানে 8 কিলো থেকে 10 কিলো পর্যন্ত মাছ পাওয়া যায় ওই নদীর বুকে, ওই নদীর বুকে, এবং প্রচন্ড ভালো। তো ওইখানে এই যে 10টা থাকার জায়গা আছে এখানে, ওটাও ওটা কি হোমস্টে? না, ওটাও ঠিক হোমস্টে না, ওটা হচ্ছে ওই এতে ফরেস্টারি। ওটাও ঝাড়গ্রাম থেকে হাতিবাড়িটা। ফরেস্টের একটা বাংলো যেটা আগে থেকে ছিল সেখানেই, ফরেস্টের একটা বাংলো ছিল, সেটা সবাইকে দেয় না। তো আর যেটা ছোট ছোট কটেজ তৈরি হয়েছে, যে 10টা কটেজ, সেটা সকলের জন্য তৈরি হয়েছে। তো সেটাও একটা জায়গা। এটা বুকিং কোথায় হয়? এটা বুকিং হয় ওই ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম থেকে, মানে আগে তাহলে মানে লোধাশুলি থেকে ডান দিকে ঢুকে ঝাড়গ্রামে যেতে হবে, ওখান থেকে ফরেস্ট অফিসে বা ডিএফও অফিসে বুকিং নিয়ে তারপর ওখানে যেতে হবে। এটা একটা সমস্যা আর কি, দূর। যাই হোক, ওইটা হচ্ছে, তো রাস্তাঘাট খুব ভালো। তো ওইখানেও বহু লোক ওখানে গিয়ে থাকেন ওই জায়গায়। পাহাড় পুজো একটা হয়, এটা বিভিন্ন সময় বিভিন্ন পাহাড়ে হয়। আচ্ছা, এই পাহাড় পুজোয় আগে নিজেদের মধ্যে ছিল, সেখানে ওরা সারাদিন আনন্দ করে, পুজো করে। পুজোর পর রাত্রেবেলা ওদের নাচ গানের আসর বসে। এই নাচ গানই একে অপরের সঙ্গী খুঁজে নেয়, ফ্রি লাইফ যেটা বলে, এটা ওদের মধ্যে সেখানে রয়েছে। তারা সারা রাত যাপন করে, তারপরে সেইটার সঙ্গী হয়ে যায়। কোন সময়টা গেলে মানে ওই এই সময় সবগুলো, কারণ এই সময় শীতের সময়টা, সকালে আসতে চান বলে এই সময়টাই মোটামুটি প্রশস্ত। কিন্তু শুধু ঝাড়গ্রামে বসে থাকলে কিন্তু কিছু দেখা যাবে না। ঝাড়গ্রামে ঢোকার আগেই একটা আবার খুব সুন্দর হয়েছে, বাঁদর ভোলা বলে একটা জায়গা হয়েছে। সেখানেও গভর্নমেন্টের আন্ডারে, সেখানেও থাকা যায়। সেখানে খাওয়া দাওয়া খুব ভালো, এবং সেখানে কিছু দেখার নেই, সেটা ভেতরে ভেতরে কিছু কিছু ছোটখাটো পার্কের মতো করেছে, ইত্যাদি সেখানে করেছে। আমার একটা জিনিস আরেকটু ভালো করে মনে পড়ছে না, জায়গাটার নাম কি, সেটা হচ্ছে একটা কালো গ্রানাইট পাথরের একটা জায়গা ছিল, একটু প্লেন্সের দিকে এসে, মানে মানে ঝাড়গ্রামের থেকে আগে ডান দিকে ঢুকে যেতে হয়, ওইখানে একটা কালো গ্রানাইট পাথরের, বড় বড় গ্রানাইট পাথর ছিল ওখানে। ঝাড়গ্রামের আগে? হ্যাঁ, ঝাড়গ্রামের আগে কি এরকম এরকম মানে আমার মনে হয় ডান দিকে ঢুকতে হতো, মূল রাস্তা থেকে ডান দিকে ঢুকলে। না, কালো গ্রানাইটের ঘাগরা, ও হ্যাঁ, ঘাগরা। ঘাগরা বলে যেটা, সেটা ওরা খুব পবিত্র বলে মনে করে। সেখানে খুব স্নান করা যায়, এবং সেখানে বলে স্নান করলে নাকি বাতজ সংক্রান্ত যত কিছু কোমরের বেদনা সমস্ত ভালো হয়ে যায়।
কিন্তু ওরা খুব ভালোভাবে মেনটেন করে আদিবাসীরা। ওদের নিয়ম অনুযায়ী সেখানে নামতে হয়। ওটা একটা ঝোরা type। হ্যাঁ, একটা ঝোড়ার মতো। হুম। ওইখানে স্নান করার খুব উপকারিতা রয়েছে, দেখতেও ভারী সুন্দর। অনেক উঁচু থেকে জল পড়ছে এবং সেখানে বহু লোক দাঁড়িয়ে সেখানে স্নান করছেন। ওইটার হদহদি বলে অনেকে আচ্ছা আচ্ছা বলে। আচ্ছা। আবার কাঁকড়াঝোড়ের কাছে একটা নতুন তৈরি হয়েছে জায়গা, ডাঙ্গি কুসুম এটাকে বলা সেটা হয়। কোন জায়গাটা? এটা হচ্ছে ওই কাঁকড়াঝোড় যাওয়ার আগেই বেলপাহাড়ি থেকে উপরে উঠছি আমরা তো, হুম হুম। বাঁ দিকে রাস্তা বেঁকে গেল। আচ্ছা, মানে তামাজুড়ির রাস্তাটা ধরে এগোচ্ছি যখন আমরা যখন ওদলচুয়া, ওদলচুয়া। হ্যাঁ ওদলচুয়া হয়ে যখন যাচ্ছি, তখন বাঁ দিকে রাস্তা বেঁকে গেল। হুম। সেখানে বেঁকে গিয়ে ওখানে আহ, গাড়িটা রেখে ওটা খানিকটা ট্রেকিং করতে হয়। আচ্ছা। খানিকটা ট্রেকিং করতে হয়। অপূর্ব দৃশ্য। হুম। ওখানে বড় বড় পাথরের উপর দিয়ে একটা ঝোড়া একটা লাফিয়ে পড়েছে। আচ্ছা। সেখানেও বহু লোক স্নান করে, বাহ। হ্যাঁ আনন্দ করে। ইয়াংরা বিশেষ করে খুব রিস্ক যারা একটু নিতে পারে, হুম। আহ, এবং ট্রেক করতে পারে হ্যাঁ, যারা, trek শরীরে করতে সেই পারে যারা, সক্ষমতা আছে। তারা ওখানে গিয়ে তারা খুব আনন্দ পাবে। এবং সবচেয়ে বড় কথা এই যে শহর থেকে আমরা যখন বেরিয়ে যাচ্ছি, আজকে যখন করোনা এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আমাদের চিন্তায় ফেলে দিয়েছে, হ্যাঁ, তখন এখানে কিন্তু একদম ফাঁকা। অর্থাৎ একেবারে। এই যে ভিড়ভাট্টা নেই, সংক্রমণের চিন্তাটা অত আমাদের ঘাড়ের উপর না, নিঃশ্বাস ফেলছে একটা না। মজার একটা স্ট্যাটিস্টিক্স আছে হুম। যে এই যে করোনা এলো, এই করোনা আমাদের তো মেদিনীপুর জেলা আগে তো অবিভক্ত ছিল, হুম। এখন 3 ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ঝাড়গ্রাম, আর আমরা মাঝখানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। সবসময় কিন্তু আক্রান্তের রেট বা ডেথ রেট সবচেয়ে কম হচ্ছে ঝাড়গ্রাম মহকুমায়। তার কারণ হচ্ছে গাছপালা, প্রকৃতি আছে। জলটা, হ্যাঁ, সেখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আহ, কোনো ইনফেকশন নেই বললেই চলে জলের মধ্যে। হুম। এবং বাতাস অত্যন্ত মুক্ত পরিষ্কার, এবং সেখানে প্রকৃতি এবং গাছপালা মিলে মানুষকে বোধহয় রক্ষা করে চলছে। এটা একটা একটা বিরাট বিরাট ব্যাপার। হুম। না, এইটা আমার মনে হয় আজকে করোনা পরিস্থিতিতে যদি আমরা বাইরে যাওয়ার কথা ভাবি, সবার আগেই ঘরের কাছে জঙ্গলমহল। ঠিকই, ঘরের কাছে ৮০ নম্বর যদি হয়, হ্যাঁ, তবে সেই জঙ্গলমহল। সেটাই জঙ্গলমহল। হ্যাঁ, সেটাই হচ্ছে এবং আজকে দাদার কাছ থেকে শুনলাম যে কোন কোন জায়গা দেখবেন, শুধু একটা জায়গায় বসে থাকার নয়, আরো অনেক যেগুলো জায়গা আছে আশপাশে, সেইগুলো ঘুরে ঘুরে দেখা এবং সেইগুলো সম্পর্কে জেনে গেলে কি হয়, সেই ফিলিংটা পাওয়া যায়। অর্থাৎ কাঁকড়াঝোড় কিন্তু শুধু দেখার নয়, অনুভব করারও। তো তাই অনুভব করুন, সেখানকার মানুষের সাথে মিশুন, গল্প করুন, তাদের দৈনন্দিন জীবনযাত্রা জানুন। দেখবেন আপনাদের বেড়ানোটা সার্থক হবে। এবং এই যে শহর থেকে বেরিয়ে যে আমরা বলি যে অক্সিজেন নেওয়া, সত্যিকারের কিন্তু ওই জঙ্গলে প্রচুর অক্সিজেন, প্রচুর নিঃশ্বাস নিয়ে, বুক ভরা নিঃশ্বাস নিয়ে যখন কলকাতায় ফিরবেন, দেখবেন আপনাদের চিন্তা ভাবনা, মানসিকতাই অনেক বদলে গেছে। কাজেই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, ঘুরে আসুন জঙ্গলমহল। আর অবশ্যই নজর রাখুন, পরের রবিবার 11টার সময় আপনাদের সঙ্গে গল্প করবেন জগন্নাথ বসু। কাজেই একদম ভুলবেন না। জগন্নাথ।